রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমরা ইতিমধ্যে যে মেজারগুলি ডিসপারশনে পড়েছি সেগুলি অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। 4টি মেজার আমরা পড়েছি, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মধ্যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটু ডিটেলস পড়েছি, কারণ অ্যাবসলিউট মেজার হিসেবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটির ব্যবহার বা আমরা প্রয়োগ যদি বলি অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি হয়ে থাকে। এমনকি রিলেটিভ এবং অ্যাবসলিউট মেজার্স সবগুলির মধ্যে তুলনা যখন করা হবে কোনটি বেস্ট মেজার ডিসপারশনের, which measures can be considered as the best measure of dispersion, তখন আমরা দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথাই বলতে পারবো। কারণ বেস্ট বের করার ক্ষেত্রে যেভাবে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ক্ষেত্রে দেখিয়েছি যে বৈশিষ্ট্যগুলো এন আইডেল মেজারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ম্যাক্সিমাম কভার করে যে মেজারটি তাকে আমরা বেস্ট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলেছি এবং ওখানে অ্যারিথমেটিক মিনকে বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়েছে। ঠিক তদ্রূপ ডিসপারশনেও যখন আমরা কম্পারেটিভলি এই বৈশিষ্ট্যগুলো যখন মানে দেখব যে কার কি গুণ আছে, দোষ আছে, তখন অর্থাৎ মেরিটস ডিমেরিটস পর্যালোচনা করে এবং বৈশিষ্ট্যগুলোর দিকে তাকিয়ে কোনগুলি ম্যাক্সিমাম কভার করে কোন মেজারটা, তখন আমরা দেখব যে স্ট্যান্ডার্ড ডিভিশনে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য ফুলফিল করছে বা তার মধ্যে বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আইডেল মেজার অফ ডিসপারশনে যেটা থাকা দরকার, যেগুলি তাদের মধ্যে ম্যাক্সিমামটা কভার করছে স্ট্যান্ডার্ড ডিভিশনে, যার কারণে স্ট্যান্ডার্ড ডিভিশনকে বেস্ট মেজার অফ ডিসপারশন বলা হবে। এখানে আমাদের যখন তোমাদেরকে ভাইবা বোর্ড এরকম মানুষ জিজ্ঞেস করে ডিসপারশনের মেজার কয়টি, বা তোমাকে বলা হতে পারে যে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার কয়টি, তখন তুমি সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার যখন বলবে তখন তুমি ওখানে 5টি বলতে পারো। কারণ মিন মানে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড, এইভাবে 5টির কথা বলতে পারো। আর আদার মেজার্স আছে যেগুলিকে আমরা ওই যে কোয়ার্টাইল 4টে আছে, ডিসাইল
সরি কোয়ার্টাইল 3টা আছে, ডিসাইল 9টা আছে, পার্সেন্টাইল 99টা আছে। ওগুলির কথা আদার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলে তখন আমরা বলে থাকবো। ভাইভা বোর্ডে কিন্তু এরকম কোশ্চেন করে কয়টি মেজার, তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি বলবো 5টি মেজার, এবং এইভাবে বলেছি আদার মেজার আর কিছু পড়েছো তখন গিয়ে তখন বলবা ডিসাইল, কোয়ার্টাইল, পার্সেন্টাইল এগুলির কথা বলবে। ঠিক সেই একইভাবে আমরা যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তখন আমরা বলবো যে ডিসপারশনের মেজার কয়টি, আমরা বলবো ডিসপারশনের মেজার মোট 8টি মেজার আছে, তার মধ্যে 4টি অ্যাবসলিউট মেজার আর 4টি রিলেটিভ মেজার। তো তখন অ্যাবসলিউট মেজারগুলির নাম বলো, তখন নামগুলি একটু আগে যা বলেছি, রেঞ্জ, কোয়ার্টাইল ডিভিশন, মিন ডিভিশন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন। একইভাবে বাকি 4টি যে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন রয়েছে সেগুলি তখন আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমি দুঃখিত যে হঠাৎ করে যেহেতু আজকে ক্লাসের কথা সিআর ওয়াইড জানিয়েছে আমাকে, আমি তো হ্যান্ড আউটটা তোমাদের জন্য বিশেষ করে আউটলাইন স্বরূপ আর কি যেটি দিয়ে থাকি ওই বইয়ের, সেটা রেডি করাটা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই আমি পরে পাঠাবো তোমাদের কাছে। আজকে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের পড়াবো এবং হ্যান্ড আউটটা আর কি হোয়াইট বোর্ডে যেটুকু দরকার হবে ওইটুকু লিখবো, হ্যান্ড আউটটা শো করতে এই কারণে পারছি না। আচ্ছা, তাহলে তোমরা এমনি আমার মুখের ভাষা শুনে যদি লিখতে পারো তাহলে আমি মনে করি যে বেটার হতে পারে, আর না লিখতে পারলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি পরে পাঠাবো, তোমরা শ্রবণ করে বুঝার চেষ্টা করো শুনে। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, এটি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট স্পেলিংটা হলো একটু তোমাদের কষ্ট হতে পারে, অনেকে ভুল লিখতে পারো, তার থেকে আমি বলে দিই। কোএফিসিয়েন্ট হলো সিও ই ই, ও কিন্তু এইটা ও লিখেছি, তোমরা একটু দয়া করে বুঝার চেষ্টা করো। ডবল এফ আই, কফি, তারপরে সি আই ই এন টি, ইএনটি, কোএফিসিয়েন্ট। আচ্ছা, এইভাবে আমরা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন বলছি, কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, আর প্রথমটা হলো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তো এখন দেখো অ্যাবসলিউট মেজারের সাথে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। আচ্ছা, অ্যাবসলিউট মেজারের সাথে রিলেটিভ মেজারের যে পার্থক্য রয়েছে সেটি হলো যে অ্যাবসলিউট মেজারে ইউনিট থাকে, ইউনিট থাকবে, কিন্তু রিলেটিভ মেজারে ইউনিটটা উপরে নিচে কাটা গিয়ে ইউনিট ফ্রি হয়ে যায়, ইউনিট থাকে না। তাই আমরা সাধারণত রিলেটিভ মেজারটা তখন প্রয়োগ করে থাকি যেখানে অনেক সময় এরকম প্রয়োজন হয় যে, যেমন আমরা তুলনা করতে চাচ্ছি বাংলাদেশের মানুষের ইনকামের ডিস্ট্রিবিউশন বা ইনকামের ভেরিয়েশনটার সাথে আমেরিকার অধিবাসীদের ইনকাম ভেরিয়েশনটা কেমন, তাদের ইনকামের মধ্যে ডিসপারশন বা স্ক্যাটারনেস বেশি বা ইউনিফর্মিটি কোনটাতে বেশি কোনটাতে কম, এরকম যদি আমরা তুলনা করতে চাই তখন কিন্তু আমেরিকান মুদ্রা সেটি আমরা ডলার বলে থাকি, বাংলাদেশি মুদ্রা আমরা টাকা। তো হয় টাকাকে যদি আমরা ডলারে কনভার্ট করি অথবা ডলারকে টাকায় কনভার্ট করি তাহলে সমস্যা নেই, আমরা অ্যাবসলিউট মেজার ব্যবহার করতে পারি। আর যদি টাকা এবং ডলার এরকম দুই দেশের আমরা দেখতে চাই যে ভেরিয়েশনটা কাদের বেশি বা কাদের কম, তখন কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে টাকার ক্ষেত্রে আমরা যদি অ্যাবসলিউট মেজার হিসাবে রিলেটিভ মেজার হিসেবে রেঞ্জ হোক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন বা কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন, এমনকি যদি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও ব্যবহার করে থাকি তাহলে আমাদের তুলনা করতে সুবিধা হবে, কারণ এই টাকা টাকা কাটা যাবে। সূত্র আমি এখন লিখবো, উপরে নিচে টাকা কেটে যাবে, একটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারবো এত পার্সেন্ট ভেরিয়েশন। ঠিক একইভাবে ডলারের ক্ষেত্রে উপরে নিচে সূত্রের দেখা যায় ডলার চলে যাবে, কাটা দিয়ে চলে যাবে, আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারবো ভেরিয়েশনটা। তখন যে দেশের ক্ষেত্রে এই পার্সেন্টেজ ভেরিয়েশনটা কম হবে
সেই দেশের ক্ষেত্রে বলবো ভেরিয়েশনটা কম বা সেখানে হোমোজেনিটি বেশি। আর যেখানে ভেরিয়েশনটা বেশি ওখানে হোমোজেনিটি কম, অর্থাৎ হেটারোজেনিটি বেশি বা স্ক্যাটারনেস বেশি, অথবা ইউনিফর্মিটির অভাব, ইউনিফর্মিটি কম বা কনসিস্টেন্সি কম, এরকম কতগুলি শব্দ আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এরকম টাকা এবং ডলার এই দুই দেশের ক্ষেত্রে যদি তুলনা করতে চাই, তখন কিন্তু অ্যাবসলিউট মেজার নিয়ে যদি করি, ভেরিয়েশনটা বের করি, তখন কিন্তু ওখানে আমরা বলতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এরকম হলো 15 টাকা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত $20। তখন কিন্তু এই টাকা আর ডলার এইভাবে আমরা যদি বলি যে টাকা যেটা, তাহলে ওটার ভেরিয়েশনটা কম, ডলারে 20, তাহলে ওটার ভেরিয়েশন বেশি, এইভাবে বলা ঠিক হবে, কারণ আমাদের ইউনিটটা সমান নেই। তাই ইউনিটের হয় অ্যাবসলিউট মেজার ব্যবহার করতে গেলে ইউনিটকে ইউনিফর্মিটি মেনটেন করার জন্য টাকাকে ডলারে কনভার্ট করতে হবে, অথবা ডলারকে টাকাতে কনভার্ট করতে হবে, অথবা আমরা যেভাবে আছে সেটা নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের রিলেটিভ মেজার ব্যবহার করতে হবে, যেখানে আমরা এই ইউনিট আর থাকবে না, তখন আমরা পার্সেন্টেজ তুলনা করতে পারবো, যেটার পার্সেন্টেজ কম সেটার ইউনিফর্মিটি বেশি বা কনসিস্টেন্সি বা হোমোজেনিটি বেশি। তোমরা আমার কথা বুঝতে পারছো? যেটুক বলেছি বুঝেছো? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, মাউস দিয়ে লিখতে হচ্ছে, সেই কারণে লেখাটা অত সুন্দর হচ্ছে না। আমি জাস্ট তোমাদের সুবিধার্থে একটু ব্যবহার করছি এই হোয়াইট বোর্ড, কম্পিউটার হোয়াইট বোর্ড। সি আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সি আর মিন্স কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে এটা সূত্রটা কি? আমরা ধরো এক্স এম মাইনাস এক্স এল, এক্স এম প্লাস প্লাস এক্স এল এক্সেল। এখানে এম হলো ডাটা সেটের ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে তাকে বোঝানো হচ্ছে, যেভাবে আমরা রেঞ্জ বের করে থাকি। আর এল হলো লয়েস্ট ভ্যালু, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান, এই দুটির পার্থক্য আমরা রেঞ্জ শিখেছি। তো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সেটা সূত্রটা হলো, এটাকে আমরা 100 দিয়ে গুণ করব। সরি, এটা সরি, এখানে ইন্টু 100, ঠিক আছে? আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 100 দিয়ে যদি গুণ করি, তাহলে ইন্টু 100, এটা হলো আমাদের সূত্রটা। এখানে আমরা তখন এটা কিন্তু পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, যেহেতু 100 দিয়ে গুণ করেছি, সেখানে আমাদের রেজাল্টটাকে 100% দিয়ে 100%-এ প্রকাশ করতে হবে। মানে কি, সরি, এটা মানে যে রেজাল্টটা পাবো সেটা পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, যেহেতু 100 দিয়ে গুণ করেছি, বইতে 100% লিখেছি এখানে। তো আমি এখানে পার্সেন্টেজটা দিচ্ছি না, আমি সূত্রের মধ্যে 100 দিয়ে গুণ করলাম, রেজাল্ট যখন বের করবে তখন ওটাকে পার্সেন্টেজে প্রকাশ করবে। আচ্ছা, একইভাবে এখন কেউ বলতে পারো কেন, কারণ 100%, এটি আমি 100 দিয়ে, আমরা যখন কোনো কিছুকে পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, আমরা 100-এ কত সেটা বলি, জাস্ট 100 দিয়ে গুণ করি, পরে গিয়ে রেজাল্টটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। কিন্তু এখানে আমি পার্সেন্ট দিতে চাচ্ছি না, যেভাবে এই বইটা দিয়ে দিয়েছে। কিন্তু আমি মনে করি যে এইভাবে পার্সেন্টেজ সাথে দেওয়া ঠিক না। পার্সেন্টেজটা আমরা সাধারণত
শতকরা প্রকাশ করলে আমরা 100 দিয়ে গুণ করি, পরে রেজাল্টটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, মানে পার্সেন্ট সহটা দিয়ে দিই। যেমন 14% যদি হয় 14%, জাস্ট 14 লিখে পার্সেন্টেজটা দিয়ে দেবো এই। কিন্তু এই জায়গায় 100 এর সাথে পার্সেন্টেজ দিতে আমি মনে করি এটি যত উপযুক্ত নয়। আচ্ছা, তারপর হলো একইভাবে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশনকে সি কিউ ডি লেখা হয়েছে। তো এটা ইজ ইকুয়াল টু, তোমরা একই রকম ভাবে এই যে Q3 কোয়ার্টাইল ডিভিশন বের করছো কিভাবে, Q3 মাইনাস Q1 আর এই জায়গায় Q3 প্লাস Q1 into 100 into 100, Q3 minus Q1 divided by Q3 plus Q1 into 100। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি কোয়ার্টাইল ডিভিশনের সূত্রটা। সহজ, সূত্রগুলি সহজ। দেখো, কোয়ার্টাইলের বের করার সময় আমরা শিখেছি Q3 minus Q1 divided by 2 সূত্রটা। এখানে ওই 2 ওগুলি থাকবে না, জাস্ট এই জায়গায় বিয়োগ করবে এবং যোগ করবে আর 100 দিয়ে গুণ করবে। সূত্রগুলি একটু মনে রাখতে হবে তোমাদের। তাহলে এই সূত্র ব্যবহার করার আগে কোয়ার্টাইলটা বের করে নিতে হবে, ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করে নিতে হবে। আর এখানে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বের করতে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, ডাটা সেটের মিনিমাম ভ্যালু কত সেটা বের করতে হবে। এখন যদি কেউ এমন যে স্যার আমার তো ওখানে দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি টেবিল, তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু এটা তো আমি জানি না স্যার। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব, ওইটাতে আমাদের যেটা সিস্টেম সেটি হলো আমরা ফার্স্ট ক্লাস যেটা লয়েস্ট ক্লাস সেই ক্লাসের মিড ভ্যালু নিতে পারি XL হিসাবে, আর হাইয়েস্ট ক্লাস যেটা সর্বশেষে যে ক্লাসটা থাকবে সেই ক্লাস মানে হাইয়েস্ট ক্লাসের মিড ভ্যালু আমরা ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে নিতে পারি। এইটা করতে পারি। আবার কোন অথার এরকম করেন যে লয়েস্ট ক্লাসের লোয়ার ভ্যালু, হাইয়েস্ট ক্লাসের আপার ভ্যালু এইভাবে নিয়ে থাকেন। তবে আমি মনে করি মিড ভ্যালুটা কেন, কারণ হলো কেউ ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করার ক্ষেত্রে নিয়ম হলো স্টার্টিং ক্লাসে যেখানে ভ্যালুটা লয়েস্ট আছে সেটা দিয়ে শুরু করতে পারে, অথবা তার থেকে ছোট কোনো সুইটেবল ভ্যালু দিয়ে বা হিসাবে সুবিধার্থে কোনো ভ্যালু, যেমন ধরো আমার লয়েস্ট ভ্যালু আছে 3, আমি শুরু করলাম 0 থেকে 10 ক্লাস ইন্টারভ্যাল, 10 থেকে 20 এইভাবে, অথচ আমার জিরো নেই 3 আছে, তবু আমি 3 থেকে শুরু করিনি, কারণ আমি 3 থেকে লিখলে হচ্ছে 3 থেকে 13, 13 থেকে 23, 23 থেকে 33 এরকম। এটা সুন্দর লাগছে না, তাই রাউন্ড ফিগার করার জন্য আমরা সাধারণত 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এইভাবে করে থাকি। যার কারণে আমি মনে করি যে কোনো অথার ওটি লিখলো, সাজেস্ট করলো, আমি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে তোমাদের সাজেস্ট করছি যে আমি মনে করি যে মিড ভ্যালুটা এর থেকে অনেকটা বেশি উপযুক্ত বা অ্যাপ্রোপ্রিয়েট। Coefficient of mean deviation কি সি এম ডি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। এখন আমরা কিন্তু শিখেছি মিন ডেভিয়েশন 3 রকম। মিন থেকে যখন ডিফারেন্স নিবে তখন একটা সূত্র হবে, যদি মিডিয়ান থেকে নাও আরেকটা সূত্র হবে, যদি মোড থেকে নাও তাহলে আরেকটা সূত্র হবে। মোট 3টা সূত্র আমরা মিন ডেভিয়েশন শিখেছি। সো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনের 3টা সূত্র তোমরা পাবে।
এখানে হলো মিন ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইনটু 100। এটা আর আমরা যদি মিডিয়ান থেকে নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এখানে লিখবো মিডিয়ান, এই জায়গাতে মিনের পরিবর্তে লিখবো মিডিয়ান। আর যদি আমরা মোড থেকে করে থাকি তাহলে এই জায়গায় মিডিয়ান না লিখে লিখবো এখানে মোড বা মোডাল ভ্যালু। আর সবকিছু একই রকম সূত্রে। ঠিক আছে, তাহলে এটি কয় রকম পাবো? আমরা 3 রকম কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন পাবো। যদি মিন থেকে মিন ডেভিয়েশন বের করে থাকি তাহলে আমরা মিন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন টেকেন ফ্রম মিন। আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন টেকেন ফ্রম মিডিয়ান লিখবো যদি আমরা মিডিয়ান ডিভাইড বাই মিন ডেভিয়েশন টেকেন ফ্রম মিডিয়ান ডিভাইড বাই মিডিয়ান ইনটু 100 লিখি। আর যদি আমরা মোড থেকে করতে চাই তাহলে আমরা লিখবো মিন ডেভিয়েশন টেকেন ফ্রম মোড, আর নিচে মোড দিয়ে ভাগ করবো এবং 100 দিয়ে গুণ করে দেবো। সবগুলি আমরা পার্সেন্টেজে প্রকাশ করবো, অর্থাৎ যেহেতু 100 দিয়ে গুণ করেছি সাথে ভ্যালু রেজাল্ট যেটা পাবো আলটিমেটলি আমরা সেটার মধ্যে পার্সেন্টেজ দিয়ে দেবো। সুতরাং মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু এত পার্সেন্টেজ ভাবে লিখে দিতে পারবো। নেক্সট, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটাকে একটা কাজ করি, যেহেতু তোমরা বুঝে ফেলেছো এখন আমি সংক্ষেপে লিখি। একটা কথা বলে নি, সাধারণত কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমাদের কারো প্রশ্ন জাগতে পারে। কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বলে এখানে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা বহুল প্রচলিত, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হচ্ছে না। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ এটাকে বলা হচ্ছে ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হিসাবে পরিচিত এটা। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো আসলে ভেরিয়েশনের মেজার করা হচ্ছে। আর তুমি বলতে পারো তাহলে স্যার অন্যগুলিও তো ভেরিয়েশনের মেজার, কিন্তু এটি আমরা যেটা কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা কিছু কিছু বইতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন লেখা হয়, আর যখন 100 দিয়ে গুণ করা হয় সেটাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলা হয়ে থাকে। তা আমরা যেহেতু সবগুলি 100 দিয়ে গুণ করছি আমরা আর কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বলে একবারে বলে দিতে চাচ্ছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যেটা সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করে করা হচ্ছে, কিন্তু এটার নামটা কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হচ্ছে না। কি কারণে বলা হচ্ছে না আমি জানি না। এটা বলে স্যার সবগুলি কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বললেন, তবে শুধু এটুকু বলতে পারি কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললে সেখানে বোঝানো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ভ্যালু, মিন এক্স বার, আর কিছু বোঝানো হচ্ছে না। কিন্তু আমরা তো 100 দিয়ে সবগুলি যখন গুণ করি তখনও তো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বলেছি, আমরা মিন ডেভিয়েশন বলেছি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বলেছি। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন ডিভাইড বাই মিন লেখা হয়। আর যখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলা হচ্ছে তখন বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইনটু 100। তা আমি তোমাদের ওই কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলাদাভাবে বলতে চাচ্ছি না, যেহেতু আমরা 100 দিয়ে সবগুলি গুণ করছি তাহলে এটাকে সরাসরি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলা হচ্ছে, এই কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বলে। সেটা কি করব, জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই মিন ইনটু 100 ইনটু 100। দেখো আমার তো লিখতে গিয়ে একটু পুরোটাই চলে গেল, ভাবলাম অল্প একটু মুছে দিই। 100 এখন চলো আমরা তাহলে এটার ক্ষেত্রে পার্সেন্টেজে প্রকাশ করব। তো সাধারণত কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এগুলি কিন্তু কম ব্যবহার হয়ে থাকে। সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যখন আমরা অ্যাবসলিউট মেজার
অফ ডিসপারশন সেটি ব্যবহার করে থাকি তখন সরি কি বলছি আমি ওই একটা কাগজ লক্ষ্য করছিলাম তো অফিস থেকে দিয়েছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা আমরা যখন রিলেটিভ মেজার আমাদের প্রয়োগ করা বা প্রয়োজন হয়ে থাকে ব্যবহার করা তখন আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি অন্যগুলি নয় কারণ এটা এমনিতেই স্ট্যান্ডার্ড ডিভিশন তো ডিসপারশনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেজার এবং এটার স্ট্রেংথ ফর্মুলা হিসেবে সবচেয়ে বেশি এবং এটার সুবিধা বেশি মানে যে আইডেল মেজারের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ধারণ করে আছে স্ট্যান্ডার্ড ডিভিশন তাই এর ভিত্তিতে যেই রিলেটিভ মেজারটা পাচ্ছি কোএফিসিয়েন্ট ভেরিয়েশন ওইটারও ব্যবহার সবচেয়ে বেশি যখন আমার অ্যাবসলিউট মেজার থেকে রিলেটিভ মেজারটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হয় তখন আমরা এটাকে ব্যবহার করে থাকি তো তোমাদের পরীক্ষায় আমি একটা হ্যান্ডআউটের মধ্যে দিয়ে দেব যে অনেক সময় আসে যে in what situation do you think that coefficient of variation is preferable to standard deviation এরকম আমি ভাবছি হ্যান্ডআউটের মধ্যে ওই একটু দিয়ে দেব সমস্যা হবে না তোমরা আমি ইতিমধ্যে একটা এক্সাম্পল দিয়েছি সেটা একটা পয়েন্ট যে এরকম ইউনিট যদি ভিন্ন হয় দুটো পপুলেশনের ভেরিয়েশন যদি তুলনা করতে চাই তাহলে আমরা সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার না করে আমরা রিলেটিভ মেজার হিসেবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ব্যবহার করব কারণ এখানে ইউনিট তখন থাকে না তুলনা করতে সুবিধা হয় পার্সেন্টেজ আর আরেকটা হলো এখন এমন যদি আরেকটা ব্যাপার ঘটে যে তোমার ধরো দুইটা তুলনা করছি যে আমি তোমাদেরকে পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিং এ আর ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়াচ্ছেন আমাদের প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার খন্দকার মোস্তাফিজুর রহমান স্যার তো তিনি পড়াচ্ছেন এখন আমরা দেখতে চাচ্ছি যে তোমাদের পরীক্ষার ধরো মার্কস আছে কারা কাদের মার্কসের ভেরিয়েশন বেশি কাদের কম আমরা এই সম্পর্কে যদি দেখতে চাই বা কাদের মার্কসের মধ্যে কনসিস্টেন্সি বেশি ইঞ্জিনিয়ারিং এর যারা তাদের নাকি যারা ফুডে আছে তাদের তো ফুড ইঞ্জিনিয়ারিং আছে তাদের তখন কিন্তু আমরা এই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে বের করতে পারবো এই শর্তে তুলনাটা করতে পারবো যদি আমাদের গড় মার্কস উভয়ের মানে ফুড এবং ইঞ্জিনিয়ারিং উভয়ের যদি কাছাকাছি বা সমান হয় তাহলে কিন্তু মিন ভ্যালুটা যদি সমান না হয় অনেক পার্থক্য হয় তাহলে সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভেরিয়েশনের তুলনা করাটা ঠিক হবে না কারণ আমাদের সেই ক্ষেত্রে আমরা অ্যাবসলিউট না ব্যবহার করে রিলেটিভ মেজার হিসেবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ব্যবহার করতে পারি এবং আমাদের সিদ্ধান্তটা তখন অনেক বেশি ভালো এবং নির্ভুল সিদ্ধান্ত আমরা পাবো তাহলে আমি দুইটা পয়েন্ট বলেছি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের একটা পয়েন্ট হলো যখন আমরা যেই দুটা পপুলেশনকে তুলনা করছি বা যে দুটা ডিস্ট্রিবিউশন তুলনা করতে চাচ্ছি সেই দুটা ডিস্ট্রিবিউশনের যদি ইউনিট সমান না হয় তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ব্যবহার করতে পারি আর আরেকটা হলো যদি ওই দুটা ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু সমান না হয় অনেক পার্থক্য থাকে কাছাকাছি না হয়ে থাকে তাহলে আমরা রিলেটিভ মেজার হিসেবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিশন ব্যবহার না করি এগুলো আমার মোটামুটি ডিসপারশনের মধ্যে যা তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি এবং যা বলা উচিত সেই জিনিসগুলি আমি বলার চেষ্টা করেছি এখন আমি এই চ্যাপ্টারের মধ্যে আরো কিছু জিনিস অন্তর্ভুক্ত আছে যেটা কোনো কোনো বইতে আলাদা চ্যাপ্টার দিয়ে থাকে এই বইতে একত্রে দিয়েছে যেমন নেচার এন্ড শেপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা আমরা কি করেছি এইখানে স্কিউনেস কার্টোসিস হিসাবে বলা হয়ে থাকে এবং আমি এখন আলোচনা করব সেই জিনিসগুলি তো স্কিউনেস কার্টোসিস এগুলি নেচার এবং শেপ
এইটাও আমি একটু ডিটেলস আলোচনা করব যে কখনো আমাদের এরকম ঘটনা ঘটতে পারে যে তোমাদের মার্কস ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মানে ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা আছো আর ফুডেরও তার ফুড ইঞ্জিনিয়ারিং তাদের মার্কসের দেখলাম যে গড় মার্কস 20-এর মধ্যে 15 পেয়েছে ইঞ্জিনিয়ারিং এর যারা তারাও ফুড ইঞ্জিনিয়ারিং 15 পেয়েছে। আচ্ছা, তারপরে ভাবলাম না তাদের মধ্যে তারপরে পার্থক্য দেখতে চাই কারা ছাত্রছাত্রীদের মধ্যে দুইটা অনার ডিগ্রির ক্ষেত্রে আমি দেখতে চাই কারা ভালো কারা মন্দ এই সম্বন্ধে ধারণা নিতে চাই। গড় মার্কস 15-20-এর মধ্যে পেলেও এখন একটা পরীক্ষায় এরপর আমি ভাবলাম তাহলে তো সমানে দেখছি ভেরিয়েশন করতে পারছি না কে ভালো কে মন্দ। তারপরে আমি কি করলাম যে তাদের ডিসপারশনের যে কোনো মেথড ধর আমি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করলাম তাও একই পেলাম যে স্ট্যান্ডার্ড ডিভিশন উভয়ের মার্কসের সেম। তাহলে এখন তারপরে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে, কিরকম পার্থক্য থাকতে পারে ধরো এরকম। দেখো তো এইটা দুইটা ফ্রিকোয়েন্সি কার্ভ, দুইটা ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা হরিজন্টাল অ্যাক্সিস আর কি। আচ্ছা, এখানে জিরো ধরো, এটা তো অরিজিন জিরো। এখন দেখো তো এটা তো মার্কসের ডাটা হয়ে থাকে, তোমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ওদের এটি আর ফুডের এটি, ফুড ইঞ্জিনিয়ারিং এটি। তাহলে আমরা দেখছি যে বলতো এই যে মার্কস পেয়েছে দেখো এইটা জিরোর পরে এই মার্কসটা কতজনে পেয়েছে এই 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 কার্ভের মধ্যে এখানে একটা প্লটেড পয়েন্ট, মানে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ কিভাবে এঁকেছি যে মিড ভ্যালুর এগেনস্টে ফ্রিকোয়েন্সি গুলি প্লট করে যদি ফ্রি হ্যান্ড অ্যাড করে দাও তাহলে তাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি কার্ভ। একইভাবে এটা একটা পজিটিভলি স্কিউড ফ্রিকোয়েন্সি কার্ভ, এটা নেগেটিভলি স্কিউড ফ্রিকোয়েন্সি কার্ভ। এখন এই দুইটা কার্ভের দেখা যাচ্ছে যে আমরা দেখতে যাচ্ছি যদি এরকম হয়ে দাঁড়ে এই ডিস্ট্রিবিউশনের যে ইয়েটা অর্থাৎ ডিসপারশনের মেজার হিসেবে স্ট্যান্ডার্ড ডিভিশনের মান পেলাম এখানেও 5 এখানেও 5, তাহলে এখন আমি কারা ভালো আমি দেখতে চাচ্ছি। আমি বলবো যে এখানের ফুডের স্টুডেন্টরাও বেশি ভালো, বেশি ভালো এই এদের তুলনায়। কেন? যে ফুডে এখানে দেখো বেশি মার্কস পেয়েছে, বেশি বেশি মার্কস পেয়েছে অনেক ছাত্র, অনেক ছাত্র, কারণ জিরো থেকে মার্কস শুরু। আবার এখানে দেখো তুলনামূলকভাবে এই যে কম মার্কসের দিকে ফ্রিকোয়েন্সি বেশি, মানে অনেক স্টুডেন্ট কম মার্কস পেয়েছে আর বেশি মার্কস পেয়েছে অল্প কয়েকজন স্টুডেন্ট। এই যে বেশি এই ফ্রিকোয়েন্সি এটা, এই যে বেশি মার্কস পেয়েছে অল্প কয়েকজন স্টুডেন্ট কিন্তু কম মার্কস পেয়েছে অনেক বেশি স্টুডেন্ট। এখান থেকে দেখা যায় কম মার্কস পেয়েছে অল্প স্টুডেন্ট কারণ ফ্রিকোয়েন্সি এই যে অল্প, বেশি উপরে উঠেনি। আর বেশি মার্কস পাওয়া কারণ এই জিরো থেকে উপরের দিকে মানে বেশি মার্কস, বেশি মার্ক পাওয়া স্টুডেন্টের সংখ্যা ফ্রিকোয়েন্সি বেশি। তাই আমি বলবো এইটা ভালো বেশি, এই গ্রুপটা এই স্টুডেন্ট গ্রুপটা অধিক মেরিটোরিয়াস বা এখানে ভালো ছাত্রছাত্রী বেশি আর এখানে ভালো ছাত্রছাত্রী কম, লোয়ার কোয়ালিটি ছাত্রছাত্রী বেশি। এইভাবে আমরা তুলনা করতে পারি। আর তাই তুলনা করার জন্য অনেক সময় আমাদের স্কিউনেস এবং কার্টোসিস এই জিনিসগুলি মেজার করতে হয়। স্কিউনেসটা হলো ল্যাক অফ সিমেট্রি, যেমন এখানে আমি দুইটা কার্ভ এঁকেছি, এখন সব মুছে দিয়েছি বিধায় বুঝতে পারছি, মুছে মানে এই অন্যান্য আঁকা জোকা করেছি বুঝতে পারছো না এবং মুছে দেবো। এখানে দেখো একটু একটু দেখাচ্ছি, এখানে ধরো সিমেট্রিক কার্ভ হিসেবে আমি যদি এরকম একটা কার্ভ আঁকি, সিমেট্রিক এটা আঁকা হয়নি আমার ভালো, এই সিমেট্রিক মানে হলো যে কার্ভটার এই যে দেখো এখান দিয়ে আমি যদি দুটা পার্টিশন করে ফেলি তাহলে এই পাশ ওই পাশ যদি মিলে যায় তাহলে এই কার্ভটাকে বলবো সিমেট্রিক কার্ভ। আর যদি দুই পাশ না মিলে থাকে তাহলে ওটাকে সিমেট্রিক কার্ভ বলবো না। যেমন আমার এখানে যদি আমরা মধ্যখান দিয়ে এখানে এখানে এই মধ্যখান দিয়ে এক্স অ্যাক্সিস টানি, মিশিয়ে দিলে মিশবে না, ডান পাশে বেশি দেখছি, সরি। হ্যাঁ এলিজা বলো, আমি তো ক্লাসে অনলাইন ক্লাসে, বলো। হ্যাঁ হ্যাঁ অনলাইনে ক্লাস আছে।
দিয়ে পাঠাও পাঠাও, ঠিক আছে, দেবো দেবো, ঠিক আছে। সরি, হল হল অফিস। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা দেখছি যে এখানে ভাঁজ করলে আমরা দুই দিকে সমান হবে না, ডান দিকে আমরা লেস বেশি দেখছি কার্ভের, সো এটাকে রাইট টেল টেস্ট, সরি রাইট টেল কার্ভ বলতে পারি, অথবা আমরা বলবো পজিটিভলি স্কিউড কার্ভ। এই কার্ভটাকে বলা হবে পজিটিভলি স্কিউড কার্ভ। আর এই বাম দিকে যে লেসটা বড়, এটাকে বলা হবে নেগেটিভলি স্কিউড কার্ভ, নেগেটিভলি স্কিউড কার্ভ। আর নিচেরটাকে এটা দুই পাশ মিশে যাচ্ছে, এটাকে বলা হবে সিমেট্রিক কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ হিসেবে সিমেট্রিক। তো আমাদের আমরা পড়ব আজকে যেটা, যে স্কিউনেস কার্টোসিসের ব্যাপারটা। তার আগে দিন আমাদের আরো কিছু জিনিস আনুষঙ্গিক দরকার হবে ওই স্কিউনেস কার্টোসিসের মেজার করার জন্য, যেটা আমরা মোমেন্টস হিসাবে আমাদের স্ট্যাটিস্টিক্সের বইগুলিতে এটা ব্যাখ্যা করা হয়েছে যে ওই সূত্রগুলিতে মোমেন্টস গুলো ব্যবহার করতে হয়। তাই আমরা প্রথমে মোমেন্টস কাকে বলে এবং মোমেন্টস জিনিসগুলি কিভাবে আমরা পেতে পারি, এগুলি একটু এদের সম্পর্কে একটু ধারণাটা ক্লিয়ার থাকলে আমরা এদের ব্যবহার করে স্কিউনেস কার্টোসিস মেজার করতে পারবো। দেখো মোমেন্টস, মোমেন্টস কাকে বলে? আমরা তো মোমেন্ট বলতে মুহূর্ত বুঝি, আবিধানিক অর্থ, কিন্তু স্ট্যাটিস্টিক্সে মোমেন্টস আর সাম কনস্ট্যান্টস দে অফ some constants that are used to describe the characteristics of a frequency distribution. তোমরা লিখতে পারো moments are some constants, লিখো, শুনতে পাচ্ছো? জি স্যার। Moments are some constants that are used to describe a frequency distribution. To describe key, to describe the characteristics, sorry, to describe the characteristics of a frequency distribution. আবার বলছি, লিখো, moments are some constants that are used to describe the characteristics of a frequency distribution. Moments are some constants that are used to describe the characteristics of a frequency distribution. লিখতে পেরেছো? লিখতে পেরেছো? জি স্যার। মোমেন্টস দু রকম, একটাকে বলা হয়, there are two types of moments. Raw moments are central moments. Raw, central.
টি আর এ এল আর আর সেন্ট্রাল। এখান থেকে কার্সরটা এলোমেলো ছিল, ডিস্টার্ব করছিল, তো আমি যদি বুঝতে না পারো ঠিক করে লিখি আবার। অনেক সময় মাউসটা নাড়াতে গিয়ে অসুবিধা হয়ে যায়। সেন্ট্রাল, র মোমেন্টস আর সেন্ট্রাল মোমেন্টস। এখন চলো এখানে সূত্রগুলি সম্বন্ধে একটু ধারণা আমাদের দিতে হবে। কিরকম দেখো, মুছে বলছি আমি। র মোমেন্টস কে সাধারণত মিউ দ্বারা, মিউ ধরো এটা আরএথ র মোমেন্ট, মিউ আর আরএথ এটাকে যখন র মোমেন্ট বলবো একটা ড্যাশ দিতে হবে। এই তাহলে আরএথ র মোমেন্টকে মিউ আর ড্যাশ এইভাবে বলো। আর মিউ আর যদি বলবে তাহলে আরএথ মোমেন্ট, এটা সেন্ট্রাল মোমেন্ট, এটা আরএথ সেন্ট্রাল মোমেন্ট, এটা আরএথ র মোমেন্ট। র যখন বলবো তখন একটা ড্যাশ চিহ্ন দিব, প্রাইম বা ড্যাশ। আর এখানে যখন আমরা সেন্ট্রাল বলবো তখন ওইটা ড্যাশ দেব না। এইভাবে দুইটা সিম্বল আমরা ব্যবহার করতে পারি। এখন আর এর মান যদি 0 বসাই তখন আমরা এটাকে 0 এই ড্যাশ দিলে এটা, হ্যাঁ, আমরা বসাতে পারি এখানে। আর এর মান যদি আমরা 1 বসাই, ড্যাশ দিই মোমেন্ট, এটা অর্ডার 0 মোমেন্টের। একইভাবে আর এর মান যদি 2 বসাই তাহলে মিউ 2 ড্যাশ। আর যদি সেন্ট্রাল মোমেন্ট বলি তখন আর এর মান এরকম 0 1 2 3 4 আমরা বসাতে পারবো। এখন চলো আমরা দেখতে চাই যে এই মিউ আর ইজ ইকুয়াল টু কত। সেন্ট্রাল যদি বলি তখন এটা কি, এটা সূত্রটা হলো, আমরা দেখো এখানে সামেশন অফ এফ এক্স আই বিয়োগ এক্স বার টু দি পাওয়ার আর 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 এখানে আমার এন হবে ফ্রিকোয়েন্সি। যদি তোমার ফ্রিকোয়েন্সি টোটাল ফ্রিকোয়েন্সি, এন মানে টোটাল ফ্রিকোয়েন্সি, যদি তোমার ফ্রিকোয়েন্সি না থাকে তাহলে সূত্রের মধ্যে এফটা হবে না, জাস্ট র ডাটা আছে সরাসরি। আর যদি ফ্রিকোয়েন্সি থাকে ফ্রিকোয়েন্সিটা এখানে আই একটা দিতে পারো, এফ আই, আর এখানে আই ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু 1 টু, তুমি ইচ্ছা করলে স্মল এন পর্যন্ত ক্লাস আছে, এন সংখ্যক ক্লাস আছে, তাহলে এইভাবে লিখতে পারো। এখন আমরা ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে এক্স আই হলো ith ক্লাসের মিড ভ্যালু। আর যদি আমার র ডাটা থাকে এমনি সরাসরি তাহলে আমরা যে এফ ফ্রিকোয়েন্সিটা আমাদের লাগবে না, সেই ক্ষেত্রে আমার ডাটাগুলি সরাসরি প্রত্যেকটাতে মিন ভ্যালু বিয়োগ করব এবং আমরা এখানে ডাটা যতটা থাকবে স্মল এন দিয়ে ভাগ করবো, তখন আর এই টোটাল ফ্রিকোয়েন্সি লাগবে না, আমার টোটাল অবজারভেশন সংখ্যা এম এম এন দিয়ে ভাগ করবো। এখন তাহলে আমরা আর এর মান যদি 1 বসাই তাহলে বলো তো কত হবে। আর এর মান 1 বসালে, আর এর মান 1 বসালে মিউ 1 এর মান কত হবে? কত হবে? এটা আমি শেষ করে দিচ্ছি, বলো কত হবে? এফ আই এক্স আই এক্স বার এন,
আর এর মান যদি 2 বসাও তাহলে মিউ টু ইজ ইকুয়াল টু সামেশন অফ a পাই xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 2 লিখবো, 2 মানে হোল স্কয়ার। আর এর মান যদি 3 বসাই তাহলে সামেশন অফ a পাই প্যারেনথেসিস শুরু xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার 3। এইভাবে আমরা বিভিন্ন আর এর মান বসাতে পারবো। সূত্র কিন্তু একই, ফ্রিকোয়েন্সি থাকলে f লিখবে আর ফ্রিকোয়েন্সি না থাকলে f টা ব্যবহার করবে না। আর যখন f ব্যবহার করবে না তখন স্মল m দিয়ে ভাগ করবে, যতটা অবজারভেশন তত দিয়ে, আর সবকিছু ঠিক আছে। আর যখন র মোমেন্টের কথা বলবে তখন শুধু পার্থক্য হবে এই মিন ব্যবহার না করে যদি আমরা আরবিট্রারি যে কোনো ভ্যালু ব্যবহার করি, a বলি, a আরবিট্রারি ভ্যালু, তখন আমরা ওটাকে র মোমেন্ট বলবো। আর সেন্ট্রাল মোমেন্ট তখন বলবো যখন আমরা মিন থেকে ডিফারেন্স নিয়ে মোমেন্ট গুলো বের করবো, তখন তাকে বলবো সেন্ট্রাল মোমেন্ট। এই হলো পার্থক্য। জাস্ট সেন্ট্রাল মোমেন্টে এই এখানে মিন থাকবে, আর যদি র মোমেন্ট বলি তাহলে এখানে শুধুমাত্র এ লিখবো। এ মিনস আরবিট্রারি ভ্যালু অর অ্যাকসেপ্ট এক্স বার, দ্যাট মিনস মিন। মিন ছাড়া অন্য ভ্যালু থেকে যদি ডিফারেন্স নিয়ে মোমেন্ট বের করি তাহলে ওইগুলিকে বলা হবে র মোমেন্ট। আর যদি মিন ব্যবহার করে করি তাহলে সেগুলিকে বলা হবে সেন্ট্রাল মোমেন্ট। এই হলো পার্থক্য। তো আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, তোমাদের অনেকে নামাজ পড়ার জন্য যেহেতু একটু টাইম মেবি যেতে চাও। কি বলো ওয়াহিদ, বুঝতে পেরেছো সবাই? তোমরা শুনতেছো? জি স্যার। জি স্যার। আমি তাহলে এখানে রাখি, পরে হ্যান্ড আউট আর কি আমার সুবিধা মতো তোমাদের কাছে রেডি করে পাঠিয়ে দেব। জি স্যার। ওকে, আজকে কোনো কোশ্চেন আছে কারো যা পড়িয়েছি? কোনো প্রশ্ন? আমি তো না স্যার। জানার চেষ্টা করেছি একই জিনিস, তারপরও কারো কোনো কোশ্চেন আছে? নেই? তাহলে ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে তোমাদের ছেড়ে দিচ্ছি। ওয়াহিদকে অসংখ্য ধন্যবাদ। ওয়াহিদ আমাকে আজকের এই টাইমটা, এই যে তোমাদের যে গ্যাপ ছিল এই গ্যাপ টাইমের কথা বলাতে আমি ক্লাসটা যথাসময়ে নিতে পেরেছি। তো সিআর যারা রয়েছে তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতার জন্য। Attention please. 1, Alpana Khatun. Yes sir. 2, 3, Yes sir. 4, Yes sir. 5, Yes sir. 9, 9, Yes, sir. Yes, sir. একই রকম শব্দ কেন? স্যার 11 আমি স্যার মেহনাজ মির্জা স্যার। ওকে ওকে, ঠিক আছে। এই যে ভীষ্ম নওশিন, জি স্যার ও আসছে স্যার। Ji, sir. ঠিক আছে। Yes, sir. ওকে, 14, Yes, sir. 14, sir. আমি তোমাকে দেখতে পাচ্ছি জানি তোমার ওখানে হাইলাইটেড রয়েছে। 15, Yes sir. Present sir. 17, Yes sir. 18, Yes, sir. Yes, sir. আসি স্যার। হ্যাঁ দিয়েছি, আমি অনলাইন ক্লাস আছি। হ্যালো, কে বলছেন? ও ভাই, আমি এই যে অ্যাটেন্ডেন্সটা শেষ করে বলো কি একটু বলো বিশেষ। হ্যাঁ হ্যাঁ, ওইটার কি মার্কস এসেছে?
মার্চ এসছে? আচ্ছা, তাহলে আমি মার্চটা একটু নিয়ে আসবো। আমি এই ক্লাস শেষ করে তোমাদের ওখানে যাচ্ছি, কাইন্ডলি একটু ওয়েট করো। থ্যাংক ইউ ভাই। 19, জি স্যার আছে। 23, Yes sir. 24, Yes sir. 25, Present, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 29, 31, Yes, sir. 29 নেই। জুবায়ের খান, 31, আলী, sir. 31, ওয়াহিদ, 31 দিয়েছেন স্যার। হ্যাঁ বলো। 31, হ্যাঁ 31 আছো? 31 স্যার প্রেজেন্ট দিয়েছেন। আচ্ছা, জি স্যার। দিয়েছি যাও, 31 দিয়েছি, কিন্তু 29 নেই না? আচ্ছা, জুবাইর নেই। ওকে, 33 আছো? শাহরিয়ার? স্যার আছে, ও দেখাচ্ছে ওকে, কিন্তু মেবি স্যার নেট প্রবলেমের কারণে অ্যাটেন্ডেন্স দিতে আচ্ছা, পারছে না। দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ 34 আলামিন আছো? স্যার আমার ইলেকট্রিসিটি ছিল না স্যার, এখন আসছে। স্যার আমি আচ্ছা, ক্লাস আচ্ছা, করতে পারি না। হ্যাঁ এখন তোমাকে দেখতে পাচ্ছি না। রেকর্ড ক্লাস আছে তো, ওটাই নিয়ে শুনতে পারবে। 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes sir. 44, Yes sir. 45, Yes, sir. 48, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, 52, মাশরুল হক নেই, অ্যাবসেন্ট। আচ্ছা, 55 ইস্তার জাহান। 55 আছো? Yes, sir. আচ্ছা, 56 কিন্তু Yes, sir. আসিফ 58, Yes, sir. 59, Yes, sir. দিয়েছি। 60 আছো? 60, মারাম আক্তার, 60 আছো? Sir, ask me. আছে।